দেখছেন কলকাতা টিভি। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আরজিকর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। 11ই নভেম্বর থেকে এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়। নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ রয়েছে। আজ মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। 11ই নভেম্বর থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। 51 জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 11ই নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আপনাদের জানিয়ে রাখবো, নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার আদালত অভিযুক্ত সঞ্জয়ের বক্তব্য শুনবে এবং পাশাপাশি বিচারকও তাকে প্রশ্ন করতে পারে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় এখনো পর্যন্ত 4 মাস কেটে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বা ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। আজ থেকে ফের ধর্মতলায় ধর্ণা। ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকদের একাংশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে অনুমতি চাওয়া হয়। অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছিল। ধর্নায় অনুমতি পুলিশ দেয়নি। চিকিৎসকদের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোর্টের নির্দেশে 200 জনের বেশি ধর্নায় বসা যাবে না। বাকি আর কি শর্ত মানতে হবে তা জানাবে আদালত। আজ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না। নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। নিমাইদা, বেশ কিছু শর্ত দিতে পারে কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত চিকিৎসকদের ঠিক কি অবস্থান, কি জানাচ্ছে তারা? দেখো বাসুদী, যেহেতু উৎসবের সময় বছর শেষ এবং নতুন বছরের শুরুতে বাঙালিরা উৎসবে মেতে ওঠেন, ফলে ধর্মতলা চত্বরে একটা ভিড় থাকে। সেক্ষেত্রে পুলিশ প্রথমের দিকে আপত্তি জানিয়েছিল, কিন্তু হাইকোর্ট গতকাল মৌখিক অনুমতি দিয়েছে। আজকে লিখিতভাবে অনুমতি দেওয়া হবে, তবে কিছু শর্ত দেওয়া হবে। চিকিৎসকদের মত যে তারা অবশ্যই শর্ত মেনে তারা এই বিক্ষোভ কর্মসূচি করবেন। তবে যেহেতু শীতকালে তারা লাগাতার কর্মসূচি করবেন আজ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত, ফলে একটা ছাউনির দরকার। এবং সেক্ষেত্রে মেট্রো সিনেমার উল্টো দিকে যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে। চিকিৎসকরা এই আন্দোলন করতে চান, তার কারণ তারা অভয়া কাণ্ডে সিবিআই এর তদন্ত নিয়ে খুশি নয় এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তাতেও তারা খুশি নয়। তারই প্রতিবাদে এই কর্মসূচি, যদিও 17 তারিখ থেকে কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ অনুমতি না মেলায় তার জন্য এটা তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্ট গতকালই মৌখিকভাবে অনুমতি দিয়েছে। ফলে আজকে থেকেই এই অবস্থান কর্মসূচি চলবে। একদমই ধন্যবাদ জানাবো নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফের ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকদের একাংশ। আরজিকরের ঘটনার 4 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারই মাঝে 90 দিন পরেও চার্জশিট জমা দিতে না পারায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন হয়ে যায়। চিকিৎসকদের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে 200 জনের বেশি জমায়েত করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এর আগে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছিল চিকিৎসকদের সংগঠনের তরফে। ধর্নার অনুমতি পুলিশ না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকরা।
সরকারি কর্মচারী সংগঠন রবিবার নবান্নের সামনে ধর্ণা দিতে চায়। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদন খারিজ করেন, আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সংগঠন। সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে এই বিষয়ে কোনো রকম কিছু সদুত্তর দেওয়া হয়নি, এবং যেমনটা জানা যাচ্ছে প্রধান বিচারপতির যে দৃষ্টি আকর্ষণের এই সংগঠনের তরফে চেষ্টা করা হয়, এবং যে রায় প্রথম দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যে আবেদন জানিয়েছিলেন তারা, সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সংগঠন। সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নবান্নর সামনে ধর্ণা দিতে চায় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন সরকারি কর্মচারী সংগঠন রবিবার নবান্নের সামনে ধর্ণা দিতে চায়। এক দেশ এক ভোট বিল পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার সকালে লোকসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে ৩৯ জন সাংসদকে নিয়ে, আর এই বিল খতিয়ে দেখবে যৌথ সংসদীয় কমিটি। ইতিমধ্যেই এই বিল পাঠানো হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে এর আগেই আমরা দেখেছি যে এক দেশ এক নির্বাচন বিল, যা নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করেন লোকসভায়, এবং তীব্র বিরোধিতা জানায় ইন্ডিয়া জোটের সাংসদরা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী এই বিল কিন্তু সংসদের যৌথ কমিটিতে যাওয়ার কথা ছিল, এবং সেই মতোই যৌথ সংসদীয় কমিটিতে গেল। এবং এই যৌথ সংসদীয় কমিটি এই বিল খতিয়ে দেখবে, যেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা স্পিকারদের সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা কেন্দ্রের। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিসদা, মঙ্গলবার যখন এই বিল পেশ করা হয় লোকসভায়, তখনই আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের সাংসদরা তীব্র বিরোধিতা জানায়, এবং ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটিতে এই বিল পাঠানো হয়েছে। সকলের সিদ্ধান্ত, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোই হচ্ছে কেন্দ্রের সরকারের লক্ষ্য। আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল যে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেরকম ইঙ্গিত দিয়েছিলেন সংসদে বক্তৃতার সময়। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী চান এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক। সেই অনুযায়ী শেষ পর্যন্ত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এটার একটা সামনের কারণ হচ্ছে এই যে একটা ভোটাভুটি হয়েছিল লোকসভায় বিলটি আদৌ আলোচনার জন্য গৃহীত হবে কিনা সেটার ব্যাপারে, এবং তখন দেখা গিয়েছিল যে গরিষ্ঠতা পেয়ে বিলটি আলোচনার জন্য গ্রহণ করলেও লোকসভায় কিন্তু 2/3 সমর্থন শাসক পক্ষ পায়নি, এবং 2/3 সমর্থন না পেলে এই বিলের মধ্যে যেটা সংবিধান সংশোধনের প্রস্তাব আছে বা সংবিধানে একটি নতুন ধারা ঢোকাবার প্রস্তাব আছে, সেইটি পাশ করানো সম্ভব না। সুতরাং শাসক পক্ষের কাছে দুটি পথই খোলা ছিল। একটি হচ্ছে বিলটি প্রত্যাহার করে নেওয়া, অথবা বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে কালক্ষেপ করা, সময় কাটানো, এবং দেখতে থাকা যে 2/3 গরিষ্ঠতা কখন পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায় তার চেষ্টা চরিত্র করা। সেই হিসেবেই এটি যৌথ সংসদীয় কমিটিতেই পাঠানো হয়েছে। ৩৯ জন সদস্যের মধ্যে সাধারণভাবে শাসক জোট, যাদের গরিষ্ঠতা রয়েছে উভয় সদনে, লোকসভায় এবং রাজ্যসভায়, তাদেরই গরিষ্ঠতা থাকবে, এটাই সাধারণ প্রচলন। সেইটাই এবারেও থাকবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছিলেন লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন যৌথ সংসদীয় কমিটিতে, রয়েছেন সাকেত গোখেলও, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তিনি রয়েছেন, কংগ্রেসের আরো সদস্যরা রয়েছেন, বিজেপির
যারা রয়েছেন তাদের মধ্যে পরিচিত নাম অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্র এখনো অবধি যা জানা গিয়েছে। তবে চেয়ারম্যান কে হবেন সেটা এখনো পরিষ্কার নয়। চেয়ারম্যান এমন একজনকে করার দরকার যে একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে সবাইকে আলোচনার সুযোগ দেবে। এর আগে ওয়াকফ সংক্রান্ত যে জেপিসি হয়েছিল সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল এবং তাই নিয়ে নানান অশান্তিও হয়েছিল। পরবর্তীকালে তার মেয়াদ বাড়ানো হয়েছে ওয়াকফ নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি তার। সুতরাং এটা এমনই গুরুত্বপূর্ণ এক দেশ এক ভোট সে ব্যাপারে নিশ্চয়ই একজন উপযুক্ত চেয়ারম্যান নিয়োগ করা হবে। ধন্যবাদ। শিলিগুড়িতে এসএসবির অনুষ্ঠানে অমিত শাহ, সরাসরি নজর রাখবো। सभी वीरों को मैं मनपूर्वक प्रणाम कर श्रद्धांजलि देना चाहता हूं। उन वीरों के परिवारजनों को भी बताना चाहता हूं कि आपकी व्यक्तिगत क्षति जो आपके परिजनों के बलिदान से हुई है, इसने देश को एक नई जिंदगी, नई ऊर्जा और उत्साह देने का काम किया है और वो सभी जवानों के लिए पूरा देश गर्व करता है। एसएसबी को जब से सीमा सुरक्षा बल का काम दिया गया, सीमा की सुरक्षा के साथ एसएसबी को जोड़ा गया, उसके पहले एसएसबी के पूर्व अवतार में भारत के सीमांत गांवों का सांस्कृतिक ब्यौरा, भाषा की समृद्धि और उनकी विरासत, उनको संजोने का काम और भारत की विरासत के साथ इसको जोड़ने का काम एसएसबी ने किया। 2001 में एक सीमा एक बल की नीति अटल बिहारी वाजपेयी जी ने अपनाई। उसके बाद एसएसबी को हमारे दो मित्र राष्ट्र नेपाल और भूटान की सीमा का चौकसी का और सुरक्षा का दायित्व दिया गया। ये पूरे लंबे 61 साल में एसएसबी को अब तक 4 पद्मश्री मिले हैं, 1 कीर्ति चक्र मिला है, 6 शौर्य चक्र मिले हैं, 2 राष्ट्रपति वीरता पदक मिले हैं, 25 पुलिस वीरता पदक मिले हैं और 35 वीरता पदक मिले हैं। ये सारे राष्ट्रीय स्तर के सम्मान जो एसएसबी के जवानों को मिले हैं, वो ही बताता है कि हमारी एसएसबी कर्तव्य निर्वहन के लिए कितनी कृतनिश्चयी है। मैं फिर से एक बार एसएसबी के जवानों को बहुत बहुत बधाई देना चाहता हूँ। आज 61वें स्थापना दिन के उपलक्ष्य में गैलेंट्री मेडल, प्रेसिडेंट्स पुलिस मेडल, इंडियन पुलिस मेडल और इसके साथ साथ भारत नेपाल, भारत भूटान, वामपंथी उग्रवाद और आंतरिक सुरक्षा में सर्वश्रेष्ठ बटालियनों को ट्रॉफी और मेडल प्रदान करने का काम किया गया। जिन जवानों ने अपनी बहादुरी और कर्तव्य परायणता के चलते इस मेडल पर अपना अधिकार जमाया है, अपने उत्कृष्ट प्रदर्शन से इस ट्रॉफी पर अपना अधिकार जमाया है, वो सभी को मैं बहुत बहुत बधाई देना चाहता हूं और उनको साधुवाद भी देना चाहता हूं। आज यहाँ पर इस मौके पर एसएसबी से जुड़े 8 विभिन्न निर्माण कार्यों का ई उद्घाटन और ई शिलान्यास भी हुआ। लगभग 200 करोड़ की लागत एसएसबी के जवान और उनके परिजनों को शांति के समय में रहने की सुविधाएं, ट्रेनिंग के समय में उनके अच्छे रखरखाव की सुविधाएं, ये सारी सुविधाएं आज 200 करोड़ की लागत से शुरू हुई है। इसके लिए भी मैं एसएसबी को बहुत बहुत बधाई देना चाहता हूं। मित्रों, एसएसबी के 61 वर्ष के गौरवशाली इतिहास में सेवा, सुरक्षा और बंधुत्व के नारे को
एसएसबी ने न केवल नारा रखकर अपने कर्तृत्व से चरितार्थ करने का काम किया और राष्ट्र की सेवा की, राष्ट्र की भक्ति की और राष्ट्र प्रथम की भावना को उजागर करने का काम किया। 1963 में जब से स्थापना हुई तब से पहले सीमांत गांवों में अद्भुत देशभक्ति और भारत के साथ जुड़ाव का एक जज्बा उत्पन्न करने का काम एसएसबी ने किया है और उसके बाद नेपाल और भूटान की 2450 किलोमीटर खुली सीमा की सुरक्षा सतर्कता के साथ की। जब सीमाओं पर बाढ़ लगी होती है तो सीमा की सुरक्षा करने वाले के जवान का दायित्व कम हो जाता है, तो जब सीमाएं खुली होती है तब उसका दायित्व अनेक गुना बढ़ जाता है। सजगता भी चाहिए, जागरूकता भी चाहिए और पैनी नजर भी चाहिए। मैं आज इस कार्यक्रम के माध्यम से देश की जनता को बताना चाहता हूं कि नेपाल और भूटान की 2450 किलोमीटर की सीमा पर आज देश के गृह मंत्री को किंचित मात्र चिंता नहीं है, क्योंकि वहां मेरा एसएसबी का जवान पूरी सीमा से नारकोटिक्स, मानव तस्करी, हथियारों की आवाजाही और देश विरोधी तत्वों की घुसपैठ बड़ी मुस्तैदी के साथ एसएसबी के जवानों ने रोका। इतना ही नहीं, पूर्वी क्षेत्र में नक्सल विरोधी अभियान में केवल एसएसबी ने सीआरपीएफ और स्थानीय पुलिस बल को साथ में लेकर एक पूरे पूर्वी क्षेत्र को नक्सल से मुक्त करने में एक महत्वपूर्ण भूमिका निभाई। 4 दशक के समय के बाद आज मैं इस मंच से गर्व के साथ कहता हूं कि बिहार और झारखंड नक्सल मुक्त हो गए हैं। उसमें हमारी एसएसबी के जवानों की महत्वपूर्ण भूमिका है। जवान कोकराझार जिले में रायमोना नेशनल पार्क, वाल्मीकि टाइगर रिजर्व, हाथीनाला, हरानाला, तवांग के बंगेजंग और नेग्रो टैंक और उत्तराखंड की बॉर्डर इलाके में कठिन सीमा चौकियों पर मुस्तैदी के साथ यहां पर खड़े हैं। मित्रों, इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। नेपाल भूटान के बीच में एक उच्च दर्जे का समन्वय तंत्र जो स्थापित हुआ है, जिसमें विश्वास भी है, विरासत भी है और मित्रता भी है। ये विश्वास, विरासत और मित्रता के संस्कार को एसएसबी के द्वारा आगे बढ़ाया गया है और भारत और যে খবরে নজর রাখবো, ধনখড়ের নামের বানান ভুল রয়েছে, আরও নানা ত্রুটি রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বৃহস্পতিবার ওই প্রস্তাব খারিজ করেন। বিরোধীরা একযোগে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দেন। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বৃহস্পতিবার ওই প্রস্তাব খারিজ করেন। ধনখড়ের নামের বানান ভুল রয়েছে, আরও নানা ত্রুটি রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা হলো।
ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বৃহস্পতিবারই ওই প্রস্তাব খারিজ করে দেন এবং তার নামের ভুল সহ একাধিক ত্রুটি রয়েছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত জানবো আশিস দা। 60 জন সাংসদ স্বাক্ষর করে যে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সেটি বাতিল হয়েছে। বৃহস্পতিবারই দিনের শেষ দিকে এরকম সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এবং যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে তাড়াহুড়ো করে ড্রাফট করা হয়েছে, তাড়াহুড়ো করে প্রস্তাব লেখা হয়েছে এবং সেখানে নাকি জগদীপ ধনখড়ের বানানে ভুল আছে। তাড়াহুড়ো করে প্রস্তাব লেখার ফলে নাকি ভাষা খুব সুঠাম এবং ভালো ভাষা হয়নি। তাছাড়া জগদীপ ধনখড়ের বানানে ভুল থাকার কারণে এই প্রস্তাব বাতিল করা হয়েছে। সুতরাং প্রস্তাবটি আর আলোচনার জন্য উঠবে না। এইরকম একটি হাস্যকর কারণে এই ধরনের এত বড় একটা প্রস্তাব, যেখানে 60 জন রাজ্যসভার সাংসদ স্বাক্ষর করেছিলেন, এটাও কিন্তু ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। তার কারণ যে বানান ভুল হয়েছে সেই বানানটা যদি খুবই গুরুত্বপূর্ণ ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করে নেবার জন্য বলা যেতে পারে, বা কোথাও যদি গ্রামারের ব্যাকরণে ভুল হয়ে থাকে চিঠি লেখবার ক্ষেত্রে, প্রস্তাবটি লেখবার ক্ষেত্রে সেই ব্যাকরণগত ত্রুটিটাও শুধরে নেওয়ার কথা বলাই যেতে পারে যদি সেটা গুরুত্বপূর্ণ হয়, মানে বদলে যায় এরকম যদি হয়। কিন্তু সেসব কোনো পথে না গিয়ে সরাসরি বানান ভুলের জন্য এত বড় প্রস্তাব, অনাস্থা প্রস্তাব বাতিল, এটা যেন মানে একটা আজব দুনিয়ার মধ্যে আমরা চলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই প্রস্তাব এভাবে বাতিল করা হলো। তার কারণ প্রস্তাবটি যদি আলোচনার জন্য গৃহীত হতো তাহলে কিন্তু ধনখড় যেসব নানান কীর্তি করেছেন, আমাদের মনে পড়বে যে কিরকম বিদ্রুপের সঙ্গে তিনি জয়া বচ্চনকে তার স্বামীর নাম জড়িয়ে সম্বোধন করেছিলেন, কিভাবে তিনি বিরোধীদের কথা বলবার সময় নানান টিকা টিপ্পণী পেটে বিরক্ত করেন, কিভাবে রাজ্যসভা টিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয় যখন বিরোধীরা বক্তৃতা করেন, বিরোধীদের বক্তৃতা করার ব্যাপারে তার নানা আপত্তি, এবং বিজেপির যখন বক্তৃতা করে তখন তাদেরকে নানা সুবিধা দেওয়ার অভিযোগ। প্রকাশ্যে রাজ্যসভার মধ্যে তিনি নিজেকে আরএসএস এর বিরাট সমর্থক বলে দাবি করেন। এই সব বিষয় কিন্তু উঠে আসতো। অবশ্যই রাজ্যসভায় গরিষ্ঠতা পেয়ে প্রস্তাব পাশ করাবার মতো ক্ষমতা হয়তো যে বিরোধীরা এনেছেন এই প্রস্তাব তাদের ছিল না, প্রস্তাবটি বাতিলই হয়তো হতো, কিন্তু অন্তত আলোচনায় গোটা ব্যাপারটা উঠে আসতো। সেইটুকুও সমূলে বিনাশ করবার জন্যে, অর্থাৎ কোনো আলোচনার সুযোগই না দেবার জন্যে বানান ভুল ধরে, ব্যাকরণের ভুল ধরে অনাস্থা প্রস্তাবটি বাতিল করা হয়েছে, যা অবশ্যই একটা নজির হয়ে থাকবে। দুটোই নজির। রাজ্যসভার চেয়ারম্যান যিনি দেশের উপরাষ্ট্রপতি, তার বিরুদ্ধে এতজন সাংসদের স্বাক্ষর করে অনাস্থা প্রস্তাব আনা স্বাধীন ভারতে কখনো হয়নি, এবং তারপরে বানান ভুল ধরে সেই প্রস্তাব বাতিলের ঘটনা, সেটা বিশ্বে কোথাও হয়েছে কিনা খুঁজে দেখতে হবে আমাদের। সুতরাং দুটোই বড় নজির হয়ে থাকবে ইতিহাসে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। ধনখড়ের নামের বানানে ভুল রয়েছে, আরও নানান ত্রুটি। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বৃহস্পতিবার ওই প্রস্তাব খারিজ করেন। বিরোধীরা একযোগে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে, কিন্তু অনাস্থা প্রস্তাবের ত্রুটির কারণেই সেটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ।
ফের কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে সরব হতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল থেকে দুদিন জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে রাজস্থানের জয়সলমীরে। আর সেই বৈঠকেই কেন্দ্রের যে বঞ্চনা রাজ্যের প্রতি এই বিষয়টি আলোকপাত করা হবে। শীতকালীন অধিবেশন থেকেই শাসক দল তৃণমূল নেতৃত্ব তারা এই কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের রাজ্যের কাছে যে বকেয়া টাকা এবং অর্থাৎ যে পাওনা রাজ্যের সেই পাওনা মেটায়নি কেন্দ্র, এই অভিযোগও কিন্তু শাসক শিবির বারবার করে এসেছে। এবার জিএসটি কাউন্সিলের বৈঠকেও এই বিষয়টি উত্থাপিত করতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী কোন কোন বিষয়গুলো সামনে আনতে চলেছেন? প্রথমে জানিয়ে রাখি ভাষাতে, সেটা হচ্ছে যে আজকে যে বৈঠক হবে জিএসটি কাউন্সিলের আগের বৈঠক, পাক বাজেট বৈঠক, এই বৈঠকে আজকে থাকছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে পাক বাজেট বৈঠক, সেই বৈঠকে নিয়ে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা থাকবেন। যেমন রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর 2023-এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, রাজ্যের বকেয়া নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তারপরও প্রায় 1 বছর কেটে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে 1,71,000 কোটি টাকা পাওনা রয়েছে, এমনটাই কিন্তু খবর। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি সম্প্রতি যে শীতকালীন অধিবেশন হয়েছে রাজ্য বিধানসভায়, সেখানে কিন্তু বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা তাদের দপ্তরের বাজেট নিয়ে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তারা সরব হয়েছিলেন খোদ অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল জিএসটি কাউন্সিলের বৈঠক, আজ পাক বাজেট বৈঠক হচ্ছে রাজস্থানের জয়সলমীরে, এবং সেইখানে এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার কাছেই রাজ্যের ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যেই সংগ্রহ করে তিনি রিপোর্ট তৈরি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী, যা সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রের প্রতিনিধির কাছে। এবং সেখানেই উঠে আসবে যে রাজ্যের বিভিন্ন যে যোজনা, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ সহ বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কেন্দ্র টাকা দিচ্ছে না, যার পরিমাণ প্রায় 1,71,000 কোটি টাকা যে সরকার রাজ্যকে বঞ্চনা করছে, এমনটাই অভিযোগ নিয়ে আজকে সরব হবেন কিন্তু এই পাক বাজেট বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও আগামীকাল যে জিএসটি কাউন্সিলের বৈঠক আছে, 55তম জিএসটি কাউন্সিলের বৈঠক, সেখানে মন্ত্রী গোষ্ঠী, বিভিন্ন রাজ্যের যে মন্ত্রীরা আছে তাদের মন্ত্রী গোষ্ঠী তাদের বৈঠক করবে। সেখানে জিএসটিতে একদিকে যেমন বীমা ক্ষেত্রে, বয়স্কদের বীমা ক্ষেত্রে যেমন জিএসটি ছাড়ের ক্ষেত্রে বলা হচ্ছে, বৈঠকের আগে যে প্রাক বৈঠক রয়েছে সেখানেও এই বিষয়টি আলোচনা হবে। ধন্যবাদ জানাবো। দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গঙ্গার পবিত্রতা ও নদী সংরক্ষণের বার্তা নিয়ে এনসিসির বিশেষ সেলিং অভিযানের শেষ পর্যায়ে 530 কিলোমিটার পথ পাড়ি। ফরাক্কা থেকে কলকাতায় যাত্রা শুরু চলতি মাসের শুরুতেই। এনসিসির এমন উদ্যোগ যুব সমাজকে পরিবেশ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে বলেই অনুমান। অভিযানে অংশগ্রহণ করেন এনসিসির 96 জন ক্যাডেট। যাত্রাপথে নদী দূষণ বিরোধী প্রচার, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমাজ সচেতনতা বৃদ্ধিরও কাজ করেন তারা। Today and in over these 6 legs, it was almost 1700 plus kilometers that these cadets have sailed. It is a very, very unique and one of its kind of an expedition. Involved a huge amount of personnel, because when you conduct such a thing, you understand a lot of safety and other associated aspects have to be looked in. So we are very happy. We have with us the expedition leader, Commodore B.R. Singh, and we are very happy that successfully these cadets overcoming all the challenges together from various states. You see, almost the entire nation is represented. हमारे साथ 500 से अधिक कैडेट्स जुड़े थे। पिछले 60 days we have been sailing on every घाट of the entire country. हमने एक कोशिश की है कि जो हमारी नदियां हैं, ये हमारी संस्कृति की जननी हैं, ये हमारी माँ हैं, और जब हम अब किसी नदी को, किसी को अपनी माँ कहते हैं, तो उस माँ को साफ सुथरा रखना भी हमारा कर्तव्य है। इसी के साथ हमने एक अभियान लगाया
और इसमें जी जान से हमने मेहनत की है और आज हम कोलकाता पहुंचे हैं। অন্যান্য খবর নিয়ে ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতা পুরসভার লেবার কোঅপারেটিভ সোসাইটির ভোট হলো বিরোধী শূন্য। 38টি আসনের মধ্যে 25 আসনে তৃণমূলের মজদুর কংগ্রেস জয়ী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এই প্রার্থীদের। কলকাতা পুরসভার লেবার কোঅপারেটিভ সোসাইটির ভোট 38টি আসনের মধ্যে 25টি আসনেই তৃণমূলের মজদুর কংগ্রেস জয়ী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এই প্রার্থীদের। আটত্রিশটি আসনের মধ্যে 25 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এই প্রার্থীদের। তৃণমূলের মজদুর কংগ্রেস প্রার্থী জয়ী। কলকাতা পুরসভার লেবার কোঅপারেটিভ সোসাইটির ভোট হলো বিরোধী শূন্য। বিরোধী শূন্য এই ভোট। 38টি আসনের মধ্যে 25টি আসনে তৃণমূলের মজদুর কংগ্রেস জয়ী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল এই প্রার্থীরা। বলাই যেতে পারে যে বিরোধী শূন্য এই ভোট। কলকাতা পুরসভার লেবার কোঅপারেটিভ সোসাইটির ভোট হলো বিরোধী শূন্য এবং এই লড়াইয়ে বিরোধীদের কোনো অবস্থানই ছিল না এবং সেখানে 38টি আসনের মধ্যে 25টি আসনে তৃণমূলের মজদুর কংগ্রেস জয়ী। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, একেবারে বিরোধী শূন্য ভোট, অন্যরকম ভোট, যেখানে 38টি আসনের মধ্যে 25টি আসনেই তৃণমূলের মজদুর কংগ্রেস জয়লাভ করেছে। ঠিক কি কারণ, কেনই বা বিরোধী শূন্য হলো এই ভোট? দেখো, তোমাকে বলে রাখি যে কলকাতা পৌরসভায় পৌর সংস্থার যে লেবার কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, প্রতি 5 বছর অন্তর এখানে নির্বাচন হয় এবং 38টি আসনের মধ্যে ইতিমধ্যে 25টি আসনে তৃণমূল কংগ্রেস পরিচালিত টিএমসি মজদুর কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বলা যেতে পারে যে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই আসনগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে তাদের যে মনোনীত প্রার্থী দেওয়ার কথা ছিল, তারা জানতে পারে যে তাদের প্রার্থী দিলেও কিন্তু তারা জয়লাভ করতে পারবে না এবং এতে কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান বা মুখ পুড়বে। সেই জন্যই তারা বিরোধী শূন্য মানে রয়ে গেছে এবং বলা যেতে পারে যে 2-1 কতিপয় যারা নাকি এই নির্দল হিসাবে দাঁড়িয়েছে, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে এই বিরোধী রাজনৈতিক দলেরই সদস্য। ফলে সব মিলিয়ে একটা হাস্যকর জায়গা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটদের বিরুদ্ধে এই কলকাতা পৌর সংস্থার লেবার কোঅপারেটিভ সোসাইটির এই নির্বাচন বলা যেতে পারে একপেশে হচ্ছে এবং বিরোধী শূন্য হচ্ছে এবং তারা জয়লাভ করা বা জয় ঘোষণা করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটা বলাই যায়। এই বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনের বর্তমান চেয়ারম্যান সতীনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কলকাতা পৌর সংস্থার মজদুর কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন এখন মাত্র নিয়ম রক্ষার লড়াই বলে মনে করছে শাসক দল, যেখানে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। ফলে বুঝতেই পারছো রাজনৈতিক ভাবে দিন যত গড়াচ্ছে, শুধুমাত্র বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ইলেকশন বাই ইলেকশন নয়, ছোটখাটো জায়গায় যেখানে কলকাতা পুরসভার লেবার ইউনিয়নের যে কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন, সেখানেও যে বিরোধী রাজনৈতিক দল অস্তিত্ব শূন্য অবস্থায় রয়েছে, সেটাই কিন্তু এদিনও সেই ভোটে প্রমাণ করে দিচ্ছে। ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা পৌর সংস্থার লেবার কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বিরোধী শূন্য ভোট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে আচার্যের আপত্তি। সমাবর্তন নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন আচার্যের। অল্প সময়ের মধ্যে এত সার্টিফিকেট সই সম্ভব নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে আচার্যের আপত্তি। অল্প সময়ের মধ্যে এত সার্টিফিকেট সই সম্ভব নয়। আচার্য কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো। Universities remain as model institutions which obey the laws of the land. According to the Act, the convocation date is to be fixed
by the democratic body, the Executive Council. Then the court has to meet. Then only a decision can be taken. If anybody bypasses institutions like the court and the Executive Council, that is not something which can be appreciated. Now the Executive Council has met yesterday. Within 1 week, how to sign all the degrees and also make other arrangements is impossible. Still, the interests of the students are to be protected. That is now my worry. I have to protect the interests of the students because the degrees that is given to them should not be declared invalid after some time. I am trying to sort it out. Let me see. শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কেন আচার্যের আপত্তি বা কেনই বা জটিলতা তৈরি হলো? জানিয়েছেন এমন নয়, এর আগের বছরও গত বছর আমরা দেখেছি এই ধরনের আপত্তি তৈরি করতে তার তরফ থেকে। এবং তোমায় জানিয়ে রাখি, প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বা উৎসব তাকে 24শে ডিসেম্বর হয়ে থাকে। এবং গত 17 ডিসেম্বর এই সংক্রান্ত যে কর্মসমিতির বৈঠক, সেই কর্মসমিতির বৈঠক হয়েছে এবং তারপর সেই বিষয়টি আচার্যকে জানানো হয়েছে এবং আচার্য এই বিষয়টি আপত্তি তুলেছেন যে এত দেরিতে কেন তাকে জানানো হচ্ছে। এবং গতকালও সেই খবর আমরা দেখিয়েছি যে কেন আপত্তি এভাবে তোলা হলো। স্বাভাবিকভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাব পেয়েছেন আচার্য। চিঠি পাঠিয়েছেন আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপাল শ্রী আনন্দ বোস তিনি জানান যে কোর্ট কাউন্সিলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু অবশ্যই এক্সিকিউটিভ কাউন্সিল যে বৈঠক হয়েছে সেই কোর্ট কাউন্সিলে তোলা বা উত্থাপন করার তারপর সেটি জানানো। এই বিষয়টিতে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? এবং সেইখানে যে স্বাভাবিকভাবে যেহেতু 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান বা উৎসব, সেখানে দাঁড়িয়ে হাতে আর মাত্র কয়েকটি দিন রয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবে এত পড়ুয়া যারা ডিগ্রি পান তাদেরকে বা তাদের সার্টিফিকেটে সই করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন যে এত দ্রুততা কেন। স্বাভাবিকভাবে তার সত্ত্বেও তিনি কিন্তু আজ জানিয়েছেন যে এতজন পড়ুয়ার কথা ভেবে, এতজন পড়ুয়ার ভবিষ্যতের কথা ভেবে, কেননা এইসব সার্টিফিকেটগুলো কিন্তু তাদের পরবর্তী ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু বা বিদেশে পড়তে গেলে বা বাইরে পড়তে গেলে, অন্য বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়তে গেলে কিন্তু এগুলো দরকার পড়ে। সেই যে রাখি আচার্যের কিন্তু আজকে স্পষ্ট বক্তব্য, শুধু পড়ুয়াদের কথা বা তাদের ইন্টারেস্টের কথা মাথায় রেখে কি করা যায় তিনি সেটি দেখছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু আজকে সমাবর্তন নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ শুভঙ্কর। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। প্রমোটারের বেআইনি কাজের প্রতিবাদে হেনস্থার অভিযোগ, পুলিশকে দিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ। বাঁকুড়ার ওন্দার তেঘরিয়া গ্রামের ঘটনা। পুলিশকে দিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ। প্রমোটারের বেআইনি কাজের প্রতিবাদে হেনস্থার অভিযোগ, পুলিশকে দিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ। বাঁকুড়ার ওন্দার ঘটনা। প্রমোটারের বেআইনি কাজের প্রতিবাদ করায় হেনস্থার অভিযোগ সামনে আসছে। শিক্ষককে হেনস্থার অভিযোগ। বাঁকুড়ার ওন্দার তেঘরিয়া গ্রামের ঘটনা। সোদপুরের বিটি রোড দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ। বিটি রোডে ইট, বালি, সিমেন্ট ফেলে রাখার অভিযোগ। সোদপুরের বিটি রোড দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ। বিটি রোডে ইট, বালি, সিমেন্ট এই সমস্ত কিছু সরিয়ে দেওয়া হলো। বিটি রোডে ইট, বালি, সিমেন্ট ফেলে রাখার অভিযোগ। যে ছবি দেখছেন বিটি রোডের ছবি, সেখানে সোদপুরের বিটি রোড দখলমুক্ত করার কাজ করলো ট্রাফিক পুলিশ। বিটি রোডে ইট, বালি, সিমেন্ট ফেলে রাখার অভিযোগ। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ট্রাফিক পুলিশের উদ্যোগে সোদপুরের বিটি রোড দখলমুক্ত হলো, কি ছবি ধরা পড়ল?
দেখো যেমনটা ছবি ধরা পড়ছে যে গোটা বিটি রোড ইট বাড়ি সিমেন্ট ইমারতি দক্ষিণ জেলা রাখতো অসাধু কিছু মানুষ এবং ব্যবসায়ীরা, এবং আর এই বালি সিমেন্ট পড়ে থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনের পক্ষ থেকে বলা সত্ত্বেও কোনো রকম কোনো কর্ণপাত করেনি তারা। তাই এবার দখলমুক্ত করতে উদ্যোগী হলো সত্যি ট্রাফিক গার্ডের আধিকারিকরা, এবং তারা বিভিন্ন যে জায়গাগুলো বালি এবং ইমারতি যখন বিভিন্ন শরীর ছিল সেই জায়গাগুলো থেকে দেখা গেল যে ছবি ধরা পড়লো জেসিবি দিয়ে কিন্তু পরিষ্কার করে ব্রিজকে দখলমুক্ত করা হলো, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখা হবে সোদপুর ট্রাফিক গার্ডের তরফ থেকে, এবং ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে বিটিরোড দখল করতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে সোদপুর ট্রাফিক পুলিশের আধিকারিকরা, এমনটাই কিন্তু তারা বলেছেন। একদমই ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, দোকান মালিককে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধরের অভিযোগ। দোকানে ঢুকে 1.5 লক্ষ টাকা লুট ও গাইড জুড়ে দোকান তালা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুখদেব দে রয়েছেন ফোন লাইনে। সুখদেব, অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ? দেখো ভাস্বতী, অভিযোগ গতকাল রাতেই করা হয়েছে, তারপর থেকে কিন্তু আজ সকালে কিন্তু পুলিশের একটি তদন্তকারী দল সেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে কিন্তু পুরো তদন্ত করে দেখে, তবে এই ঘটনায় কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার বা অ্যারেস্ট করা হয়নি কাউকে। তবে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেটা পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে, পুলিশ তদন্ত করে দেখার পরেই উপযুক্ত ব্যবস্থা নেবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ সুখদেব। এখান থেকে সব ঝামেলা হয়েছিল। কে এসেছিল ঝামেলা করেছিল, মারধর করার হয়েছে? ওই কান্তরে ছিল, আগে লোকগুলো ছিল সাথে। কি করেছে সে? ওই ওকে মেরে তালা ফালা বন্ধ করে চলে গেল সব। কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। এই ব্যাপার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে, বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরেছে, ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায়, আমি শাটারটা সেরে দিই। পুলিশ তো সবই বলতে পারবে, সাংবাদিকও সব করতে পারবে, আমার জানা আছে। যদি এটা প্রুফ দিতে পারে কেনে, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? প্রাণের ঝুঁকি নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বিপজ্জনকভাবে শিশুদের নিয়েই ক্লাস চলছে। নামখানা ব্লকের রাজনগর ঘোলাপাড়ার ঘটনা প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। বিপজ্জনকভাবেই কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পড়াশোনা চলছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মানুষ প্রধান রয়েছেন ফুল লাইনে। মানুষ, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে বলে রাখি যে দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার যে রাজনগর যে 16 নম্বর আইসিডিএস সেন্টার দীর্ঘ 10 বছর ধরে ভগ্নদশা রয়েছে। আমফানের পর থেকে এই যে আইসিডিএস সেন্টার কিন্তু সেই তখন থেকে কিন্তু ভগ্নদশা, দেয়াল কোথাও হচ্ছে পাকা দেয়াল যে ফাটল ধরে রয়েছে, কোথাও হচ্ছে চামড় খুঁজতে পড়ছে, কোথাও যে জানালা থেকে ভেঙে পড়েছে। সেই আতঙ্কে কিন্তু এলাকার মানুষ রয়েছে, এমনকি তার রয়েছে পড়ুয়ার পরিবারের সবাই কিন্তু আতঙ্কে রয়েছে। এর পাশাপাশি বলে রাখি তোমায় যে এই যে প্রতিদিন কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে আইসিডিএস সেন্টারে কিন্তু পঠন পাঠন চলে। এমনকি ওই আইসিডিএস সেন্টারে রান্নার যে হয় ওই যে ভগ্ন অবস্থায় কিন্তু রান্না হয়। বারে প্রশাসন জানিয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু কোনো সুরাহা মেলেনি। এই বিষয়ে যে নামখানার যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আশ্বাস দেয় যে এই যে আইসিডিএস সেন্টার নামখানা যে রাজনগর এলাকার যে 16 নম্বর আইসিডিএস সেন্টার, তার কাছে এই খবরটা গেছে, দ্রুত যে এই যে আইসিডিএস সেন্টার যে মেরামতি হবে বলে জানিয়েছে। ধন্যবাদ মানুষ। আসানসোলে পানীয় জলের দাবিতে বিক্ষোভ কুলটি সেল গ্রোথ ওয়ার্ক
ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ, গান্ধী কলোনির বাসিন্দাদের বিক্ষোভ। আসানসোলে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ বাসিন্দাদের, দেখছেন সেই ছবি। গান্ধী কলোনির বাসিন্দাদের বিক্ষোভ, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে চলছে এই বিক্ষোভ। আসানসোলে পানীয় জলের দাবিতে চলছে বিক্ষোভ, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ, গান্ধী কলোনির বাসিন্দাদের এই বিক্ষোভ। উৎপল পাথর আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। উৎপল, স্থানীয়দের ঠিক কি অভিযোগ? দেখা যাচ্ছে আসানসোলের যে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইসকোর যে কারখানা গেটের সামনে পানীয় জলের দাবিতে তারা বিক্ষোভ দেখায়। 62 নম্বর ওয়ার্ডের কুলটি ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দা এরা। এদের পুরুষ এবং মহিলা তারা একত্রিত হয়ে প্রায় তাদের অভিযোগ 10 দিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে, তাই জলের দাবিতে তারা আজকে গেটের সামনে বিক্ষোভ দেখায়। যদি এই বিষয়ে তারা কর্তৃপক্ষ কিছু এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি, কিন্তু তারা বারবার চাইছে যে 10 দিন ধরে যে পানীয় জল পাচ্ছে না, যেন কারখানা কর্তৃপক্ষ যদি অবিলম্বে ব্যবস্থা করে দেয় তাহলে খুব উপকৃত হবে এবং ভালো হবে। আসতি, ধন্যবাদ তোমায়। উৎপল পাথর আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। লোকালয়ে ফের হাতির তাণ্ডব। ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামের ঘটনা। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত 3টি পরিবার। ক্ষতিপূরণ সহ বাকি প্রহরার দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার গভীর রাতে দলগাঁওয়ের জঙ্গল থেকে বেংকান্দি এলাকায় 4টি হাতি এসে কয়েকটি কলা গাছ ভেঙে ফেলে। হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী এবং একটি বাড়িতেও হাতি তাণ্ডব চালায়। ধানের গোলা থেকে প্রায় 1.5 বিঘা জমির ধান তছনছ করে দেয় হাতির দল। ছত্তিশগড়ের নারায়ণপুরে ফের নকশাল হানা। কাচ্চাপাল পুলিশ ক্যাম্পে আইডি বিস্ফোরণে ঘায়েল 2 জওয়ান, ভর্তি হাসপাতালে। স্থানীয় হাসপাতালে ভর্তি। নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন। কাচ্চাপাল পুলিশ ক্যাম্পে আইডি বিস্ফোরণে ঘায়েল 2 জওয়ান, ভর্তি হাসপাতালে। ছত্তিশগড়ের নারায়ণপুরে ফের নকশাল হানা, পুলিশ ক্যাম্পে আইডি বিস্ফোরণে নিহত 2 জওয়ান। স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে নিরাপত্তা রক্ষীরা। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুরে ফের নকশাল হানা, পুলিশ ক্যাম্পে আইইডি বিস্ফোরণে ঘায়েল 2 জন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। নজর রাখবো আবহাওয়ার খবরে। শীতের আমেজে সাময়িক বিরতি। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা সহ জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে ফের পারদ পতন। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে? সেক্ষেত্রে শহর কলকাতার তাপমাত্রা গত 2 দিন ধরে দেখা গেছে ঊর্ধ্বমুখী রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রার পারদ কিন্তু উপরের দিকে উঠেছে। সেক্ষেত্রে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, কারণ বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবেই এই বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং এবং হতে পারে, এবং আগামীকাল দার্জিলিং এর একেবারে পার্বত্য অংশে তুষারপাতেরও হালকা সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার পর আবারও শীত ফিরবে বলে মনে করা হচ্ছে। তবে এই যে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্য জুড়ে, যেখানে শৈত্যপ্রবাহের সতর্কতা চলছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা হলেও সেই আমেজটা হয়তো মিলবে না 25 ডিসেম্বরে। আবার বছর শেষের দিকে একেবারে গিয়ে কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে। তবে এই মুহূর্তে কিছুটা হলেও বিরতি পড়লো শীতের আমেজে। ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।